আমার একটা আশঙ্কা হচ্ছে 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন এইরকম আলোচনা সমালোচনার আয়োজন করেছিল, আপনাদের অনেকেরই মনে আছে, চিন্মৈত্রী সমিতি সহ বিভিন্ন জায়গায়। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে সেগুলো খুব সুফল বয়ে আনে নাই, তাদের হয়তো কোনো হিডেন এজেন্ডা ছিল। এর পরবর্তী পর্যায়ে দেখলাম ব্রিগেডিয়ার বারি একজন ছিল সে সময়ে সম্ভবত ডিজিএফআই এর, তিনি গ্রুপে গ্রুপে বৈঠক করা শুরু করলো। কিছু রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, যুবক, সেখানেও অনেকে কিন্তু খুব আগ্রহ নিয়ে গিয়েছিল যে হয়তো এখানে গেলে পরে কিছু ক্ষমতার স্বাদ পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে এই শেখ হাসিনার 15 বছরও দেখলাম এই কৃষিবিদ ইনস্টিটিউটে প্রচুর সেমিনার হয়েছে, প্রচুর সমাবেশ হয়েছে, এমনকি আলেমদের নিয়ে, পুরোহিতদের নিয়েও সমাবেশ করেছে। অর্থাৎ তার একটা দলীয় প্রভাব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তৈরি করার জন্য, বলয় তৈরি করার জন্য এটা করেছিল। এর মধ্যে দেখলাম আমাদের মাহি সাহেব, যিনি আমাদের সাথে অপোজিশনে ছিল তখন, হঠাৎ করে শেখ হাসিনার নির্দেশে এই কৃষিবিদ ইনস্টিটিউটে এক যুবকদের জাতীয় যুব সমাজের একটা প্রোগ্রাম করে ফেলল, এবং সেটা বুঝতে পারছেন যে পুরোপুরি সরকারের আবিষ্ট হইয়া। তো এই ধরনের বিভিন্ন কথা বলার মধ্য দিয়ে এই ফোরাম ফর স্টাডিজ এর ব্যাপারে আমার কোনো আশঙ্কা নাই, কারণ যেভাবে এখানে আপনারা সমাবেশটা এনেছেন এবং সবাইকে আমন্ত্রণ দিয়েছেন এবং বিভিন্ন কমিশনের চেয়ারম্যান সদস্যরা আসছেন, সরকারের উপদেষ্টারাও জয়েন করছেন, অর্থাৎ আমরা সকলেই মিলে একাকার। প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একই পরিবারের সদস্য সবাই, এবং সেই আঙ্গিকেই কিন্তু আপনারা সবাইকে এখানে সম্পৃক্ত করেছেন। তো যাই হোক, এখন নির্বাচন কমিশন সম্পর্কে একটু কথা বলি। আমি সুলতান হোসেন খানকেও দেখেছি, আব্দুল জলিল বিচারপতি দেখেছি, তারপরে বিচারপতি আব্দুল আজিজ সাহেবকেও দেখেছি, এবং আব্দুর রউফ সাহেব 90 সালের 91 ইলেকশনটা কিন্তু ভালোই করলো, কিন্তু মাগুরা আর মিরপুর কিন্তু উনি সামলাইতে পারেন নাই। এরপরের ঘটনা তো আপনারা জানেন। সর্বশেষ 111-এ শামসুলদা এবং আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যেটা হলো, তাদের মনে হয়েছিল যে কিছু মেরুদণ্ড ছিল এবং অনেক আইন কানুন তারা পরিবর্তন সংশোধন করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেগুলো একটু ঠিক হলো না। রাজনৈতিক সরকার এসে অধিকাংশই সেগুলো বাতিল করে দিয়েছে। আজকে যে আমরা সংস্কার করছি, একসময় সংস্কার কিন্তু একটা গালি হয়ে গেছিল 111-এ। আপনি দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যেই দেখবেন, যারা সংস্কারপন্থী ছিল আওয়ামী লীগের, যাদেরকে বলা হতো র্যাটস, তাদের অবস্থা কি হয়েছে। আমার প্রিয় দাদা, আপনি যদি একটু সংবিধানের মধ্যে থাকেন। হ্যাঁ, আমি সংস্কারের কথা বলছি। আর একটা পরবর্তী অধিবেশন এখন অতি ভালো না, অতিরিক্ত সংস্কার করে যদি আমরা ক্যানভাসটা বড় করতে যাই, তারও সমূহ বিপদ আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলেছে তারা অক্টোবরের মধ্যে তাদের সবকিছু তারা করতে পারবে, ভোটার লিস্ট থেকে শুরু করে ডিলিমিটেশন, এমনকি নতুন রেজিস্ট্রেশন, যারা যারা আমাদের ভাইয়েরা নতুন দল করতে আগ্রহী, সবগুলো তারা করতে পারে। তাহলে নির্বাচনটা আর দেরি করবে কেন? আরো তো 1 বছর সময় আছে। আপনি যত নির্বাচনটা ঝুলিয়ে দেবেন, এই যে আজকে এখানেও আলোচনার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, 5 মাসের যে ঐক্যতা ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়ে যাবে। সুতরাং এখানে সংবিধান সংস্কার কমিশন তিনিও বলেছেন যে সংবিধান সংস্কারের অর্থ সংবিধান ফেলে দেওয়া না, সংবিধান পরিপূর্ণভাবে পুনর্লেখন না। উনি যেমন বলছেন যে 75-এর বাকশাল লিখন, পুনর্লিখন, উনি বলেছেন 15 সংশোধনীয় পুনর্লিখন।
উনি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। তো সেটা তো খুবই ভালো। আর পঞ্চদশ সংশোধনের রায়ের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ফিরে পেয়েছি। হ্যাঁ, সুতরাং এটাও তো একটা সংস্কারের মধ্যে এসে গেছে। আগামী আপিল বিভাগের রায়ের মাধ্যমে হয়তো তত্ত্বাবধায়ক সম্পর্কে আরো একটা রূপরেখা আমরা পেয়ে যাব। সুতরাং সংস্কারের বিষয়টা যত প্রলম্বিত হবে, আমাদের নিজেদের মধ্যে বিভেদটা অনেকটা আরো দৃশ্যমান হবে। এবং গত 15-17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, বঞ্চিত হয়েছে, এবং সেই কারণেই তরুণ সমাজ সহ জনগণ অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এবং তাদের জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। এবং আমাদের যারা তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এত বড় একটা বিজয় এনে দিয়েছে, তারা কেন দ্বিমত করবে? তারা তো বলছে যে এখন যে নাগরিক কমিটি করেছে এটা কোনো রাজনৈতিক দল না। তারা হয়তো বলছে যে আরো তাদের 2-3টা রাজনৈতিক দল আসতে পারে, আসুক, ওয়েলকাম। কিন্তু রাজনৈতিক দল করে সংস্কারের কথা বলে এটাকে প্রলম্বিত করা এবং সরকারের ব্লেসিং নিয়ে রাজনৈতিক দল করা, এটা তো কখনোই সুখকর হবে না আমাদের জন্য। সুতরাং আমার কথা হচ্ছে, সংস্কার অবশ্যই যতটুকু তারা প্রস্তাবনা দেবে। আর শুনুন, আরেকটা বিপদ হয়ে গেছে। আরে সংস্কারটা দেওয়ার আগেই সব জায়গায় একটা অসন্তোষ শুরু হয়ে গেছে। প্রশাসনের সংস্কারটা কোনো বের হয় নাই। তার আগে দেখেন টিএনও, ডিসি যারা এখন চাকরিতে আছে এবং যারা রিটায়ারমেন্ট করে গেছে 15-20 বছর আগে, যারা কন্ট্রাক্টে যাচ্ছে, যারা প্রমোশন বঞ্চিত ছিল, প্রমোশন এর অপেক্ষায় আছে, রেট্রোস্পেক্টিভ এফেক্ট, তারা কিভাবে সারা দেশে একটা তছনছ করে দিচ্ছে প্রশাসন। আপনি কার উপর নির্ভর করবেন? এই সরকার। আপনার তো মেইনলি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, দুই জায়গাতে তো অনেক ঘাটতি। আগে তো আপনি সেগুলো ঠিক করবেন। আমাদের বিচার সংস্কার কমিশনের রিপোর্টেই বের হয় নাই। তার মধ্যে জুডিশিয়াল সমিতি একটা বিবৃতি দিয়ে বসছে যে আমরা এটা মানি না। আপনারা যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই কার্যটাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? সুতরাং কথা হচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার না করলে না হয়, ততটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক, তাহলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে আমার ধারণা। ধন্যবাদ।